গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো, 15ই জুলাই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কি আছে চলো আমরা দেখিনি। দেখো, প্রতিটা কোশ্চেন, আজকের কোশ্চেনগুলো সবকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা সকলে মন দিয়ে প্রতিটা কোশ্চেন দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা আমরা দেখিনি। প্রথম প্রশ্নটা আছে, সম্প্রতি ভারতের কোন জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে যুক্ত করা হলো? এটা যুক্ত করা হলো হচ্ছে মারাঠাদের দুর্গ। দেখো, এর আগে পর্যন্ত মানে এই মারাঠাদের দুর্গ ইউনেস্কো হেরিটেজ লিস্টে সামিল করার আগে পর্যন্ত ভারতবর্ষে মোট 43টি হেরিটেজ সাইট ছিল। এই একসাথে 12টি মারাঠা দুর্গকে হেরিটেজ সাইটে যোগ করা হয়েছে হেরিটেজ লিস্টে। এর থেকে ভারতবর্ষে এখন মোট সাইট হলো 44টি। ঠিক আছে, তো চলো এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। বলছে 11ই জুলাই 2025 মারাঠাদের 12টি দুর্গ, যার মধ্যে 11টি আছে মহারাষ্ট্রে আর একটা হচ্ছে তামিলনাড়ুতে। 12টি দুর্গ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে যুক্ত করা হলো। এটাকে নিয়ে মানে এই 12টাকে নিয়ে, এই 12টাকে একসাথে যুক্ত করা হয়েছে। এটাকে নিয়ে ভারতের বর্তমান 44টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট এর কালচারাল শ্রেণীতে সামিল হচ্ছে। দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 3টে লিস্ট হয়। একটা হচ্ছে কালচারাল লিস্ট, একটা হচ্ছে ন্যাচারাল লিস্ট, আর একটা হচ্ছে মিক্সড লিস্ট। এই 3টে শ্রেণী থাকে। তার মধ্যে এই যে 12টি মারাঠা দুর্গকে সামিল করা হয়েছে এবছর এই 11ই জুলাই, সেটাকে কালচারাল লিস্টে সামিল করা হয়েছে। এই দেখো, এই 12টা দুর্গ কি কি, দেখো এর মধ্যে মহারাষ্ট্রে কি কি আছে: সালহের, শিবনেরি, লোহগড়, খান্ডেরি, রায়গড়, রাজগড়, প্রতাপগড়, সুবর্ণদুর্গ, পানহালা, বিজয়দুর্গ, সিন্ধুদুর্গ। এই 11টা আছে মহারাষ্ট্রে। আর তামিলনাড়ুতে একটা আছে, সেটা হচ্ছে গিঞ্জি। এই মোট 12টা দুর্গ। দেখো, দুর্গ সাধারণত আমরা জানি একটা সামরিক ঘাঁটি, যেখানে রাজা তার শাসন ব্যবস্থা পরিচালনা করত। দেখো, আমরা এর মধ্যে রায়গড় দুর্গটা, যেখানে শিবাজি মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল। এই সম্পর্কে আরো একটু দেখো, বলছে ভারতে মোট যে 44টা হলো, তার মধ্যে 36টা হচ্ছে কালচারাল, 7টা হচ্ছে ন্যাচারাল এবং একটি হচ্ছে মিক্সড হাইট। আমি তোমাদেরকে আগেই বলেছি যে 3টে ক্যাটাগরি থাকে। এর মধ্যে মিক্স যে একটা সাইড আছে, সেইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে মিক্সড সাইড। দেখো, 43তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতের যেটা ছিল চারাইডিওয়া ময়দামস। এটা হচ্ছে এই ময়দামস, এ একটা রাজবংশ বলতে পারো, তাদের হচ্ছে সমাধি যেখানে ছিল, সেই জায়গাটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল। এবার দেখো, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, এটা 1978 সালে প্রতিষ্ঠিত, মানে পাবলিশড হয়, প্রথম প্রতিষ্ঠিত বা তোমার প্রথম পাবলিশড হয়, এখান থেকে শুরু হয়। এবং ইউনেস্কো সম্পর্কে আমরা একটু দেখি। বলছি, ইউনেস্কোর ফুল ফর্মটা কি: ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। এটা ইউনাইটেড নেশনের একটা অংশ, যারা, যে সংস্থাটা বা যে অর্গানাইজেশনটা এডুকেশন, আর্ট, সায়েন্স এবং কালচারের ক্ষেত্রে কাজ করে। 1945 সালে ইউনাইটেড নেশন স্থাপিত হয়েছে। সেই ইউনাইটেড নেশনের সঙ্গেই ইউনেস্কো একসাথে প্রতিষ্ঠিত হয়েছে। এর হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্সে অবস্থিত। বোঝা গেল তাহলে? তাহলে এবার আমরা একটা এখানে প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, যে ভারতের প্রথম ইউনেস্কো সাইট, ভারতের ফার্স্ট ইউনেস্কো সাইট কোনটি? এটা তোমরা আমাকে কমেন্ট করে লিখবে। ওকে, পরের প্রশ্ন দেখো। বলছে, পেন
প্রিন্টার প্রাইজ 2025 দ্বারা কাকে সম্মানিত করা হলো? অ্যাকচুয়ালি সম্মানিত করা হলো, এখানে একটুখানি তোমাদের বলে রাখি, এটা ডিক্লেয়ার হয়ে গেছে ইনি পাবেন, কিন্তু সেটা এখনো দেয়া হয়নি, তবু এটা করা হলো। এটা কে হলেন? এটা লেইনা এবাউলেনা। এই যে নামটা আমি দিয়ে দিয়েছি, লেওনা এবাউলেনা, ইংরাজি নাম এবং বাংলা বানানের মধ্যে একটুখানি পার্থক্য আছে, ওই জন্য এটা দেওয়া। এই সম্পর্কে আমরা একটু দেখি। দেখো, এই যে পেন প্রিন্টার প্রাইজ, এটা কে পাবে বা কারা পাবে? এইটা পাবে এমন একজন লেখিকা যিনি ব্রিটেনে থাকছেন, এবং ইংরেজি ভাষায় তিনি তার কোনো সাহিত্য প্রকাশ করেছেন। এমন একজন লেখক বা লেখিকাকে সাহিত্যের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পেন প্রিন্টার প্রাইজটা দেওয়া হয়। তো এবছরের জন্য এটা পেয়েছেন লেইনা এবাউলেনা। এখন এনাকে দেওয়া হয়নি, কিন্তু ইনি ঘোষিত হয়েছেন। ইনি একজন সুদানিস, মানে এনার আসল বাড়ি হচ্ছে সুদান, সেখান থেকে উনি এসে এখন স্কটল্যান্ডে সিটিজেনশিপ নিয়েছেন, এবং সেখানকার রাইটার। অফিসিয়ালি 10 অক্টোবর 2025 তারিখে তাকে এই পেন প্রিন্টার প্রাইজটা দেওয়া হবে। 2009 সালে প্রথম এটি দেওয়া শুরু হয়। ইংলিশ পেন ফাউন্ডেশন এটি দিয়ে থাকে। 2024 সালে ভারতের অরুন্ধতী রায় এটা পেয়েছিলেন, এবং নোবেল উইনার হ্যারল্ড পিন্টার এর নাম অনুসারে এই প্রাইজটা দেওয়া শুরু হয়। তো দেখো, এই যে লেখিকা, এনাকে দেওয়া হয়েছে তার এই যে বই, এটার জন্য দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভারতের 27তম গ্র্যান্ড মাস্টার, এটা 27তম না, এটা 87তম হবে। গ্র্যান্ড মাস্টার কে হলেন? এটা হলেন হচ্ছে হরিকৃষ্ণা এ। এটা পরে, ওকে, হরিকৃষ্ণান এ। দেখো, 11 জুলাই 2025 সালে হরিকৃষ্ণান এ ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার হলেন। দেখো, গ্র্যান্ড মাস্টার কখন হওয়া যায়? যখন ফিডা র্যাঙ্কিং, আন্তর্জাতিক দাবাতে যে ফিডা র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্কিং বা সেই পয়েন্ট যখন 2500-র উপরে যায়, তখন সেই প্লেয়ারটা গ্র্যান্ড মাস্টার হবে। এবং তাছাড়া আরো কি বলেছে, 3টি গ্র্যান্ড মাস্টার নরেমস থাকতে হবে। নরেমস এই বিষয়টা হচ্ছে যে 3টে আন্তর্জাতিক চেস টুর্নামেন্টে খেলবে এবং গ্র্যান্ড মাস্টারদের কাছ থেকে একটা সার্টিফিকেট মতন কিছু পাবে, সংশয়পত্র, যেটাকে এই নরমস বলা হবে। সেই 3টে গ্র্যান্ড মাস্টারদের এই নরমস থাকতে হবে, এবং ফিডা র্যাঙ্কিং 2500-এর উপরে যেতে হবে, তখনই তাকে গ্র্যান্ড মাস্টার ঘোষণা করা হবে। ওকে, শ্রীহরি এল আর 86তম গ্র্যান্ড মাস্টার ছিলেন। দেখো, এখানে এই যে হরিকৃষ্ণান এ, ইনি কিন্তু চেন্নাইয়ের বাসিন্দা। আমি চেন্নাই লিখে দিই। তাছাড়া এর আগে যে ছিল শ্রীহরি এল আর, ইনিও কিন্তু চেন্নাইয়ের বাসিন্দা। একটুখানি লক্ষ্য করলে দেখতে পাবে যে এই চেস খেলাতে চেন্নাইয়ের কিন্তু ভারতবর্ষের ডমিনেন্সটা একটু বেশি আছে। এই হচ্ছে হরিকৃষ্ণান এ, ইনি একজন 87তম গ্র্যান্ড মাস্টার হলেন। পরবর্তী প্রশ্ন বলছে, সম্প্রতি অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে কোন টাইগার রিজার্ভের মধ্য দিয়ে যাওয়ার অনুমতি পেল? এটা নিয়ে দীর্ঘদিন একটা আইনি লড়াই চলছিল, সেটা পেল। এটা পেল হচ্ছে নামদফা টাইগার রিজার্ভের মধ্য থেকে যাওয়ার একটা অনুমতি, যাওয়ার বলতে এই রিজার্ভের মধ্যে থেকে এই হাইওয়েটা যাবে। তো দেখো, ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ এরা এই মঞ্জুরিটা দিয়েছে কি, অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে নির্মাণের জন্য। এই প্রজেক্টটি নামদফা টাইগার রিজার্ভের যে কোর এরিয়া, মানে যে এরিয়াতে টাইগার বেশি থাকে, কোর এরিয়া, মিডল এরিয়া, সেখান থেকে যাবে। নামদফা টাইগার মোটামুটি 300, এটা রিজার্ভ হবে, ওকে, 310 হেক্টর জঙ্গল কেটে এই রিজার্ভের 310 হেক্টর জঙ্গল কাটা হবে, যা নিয়ে কিছু পরিবেশবিদ,
কিছু স্থানীয় মানুষ এদের একটা ঝামেলা চলছিল এতদিন, সেটা মোটামুটি মিটেছে। এই প্রজেক্ট লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল না, অ্যাকচুয়ালি এলএসসি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা অ্যাকচুয়ালটা লেখা হয় না, অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে 20 কিলোমিটার দূর থেকে তৈরি হচ্ছে। মানে আসলে এইটা হচ্ছে একটা আমাদের ভারতীয় সীমান্তের, ভারতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাইওয়ে হবে, কারণ এটা আমাদের অরুণাচল প্রদেশের, চীন এবং অরুণাচল প্রদেশের যে সীমান্ত, ভারতের যে সীমান্ত, সেই সীমান্তের মাত্র 20 কিলোমিটার ভেতর একটা অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে তৈরি হবে, যাতে যে কোনো কনফ্লিক্ট যদি চীনের সাথে হয়, দেখো আমরা কিছুদিন আগে গালওয়ানের একটা সমস্যা দেখেছি, এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে আর্মি খুব সহজে সেখানে পৌঁছতে পারবে সেই সব জায়গাতে। এই জন্য এই হাইওয়েটা খুবই কিন্তু ট্যাকটিক্স ভাবে খুবই ইম্পর্টেন্ট ভারতের প্রতিরক্ষার দিক থেকে। দেখো মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে দ্বারা এই প্রজেক্টটি তৈরি করা হচ্ছে। অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে যেটি বোমরেলি বিজয়নগর হাইওয়ে নামে পরিচিত, যেটি হচ্ছে বোমরেলি বিজয়নগর হাইওয়ে নামে পরিচিত এই অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়েটা, ঠিক আছে। এর অফিসিয়াল নাম ন্যাশনাল হাইওয়ে 913 NH 913। এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1748 কিমি এবং 27,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রজেক্টের জন্য। 2007-এর মধ্যে আশা করা যাচ্ছে এটি তৈরি হয়ে যাবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নামদফা টাইগার রিজার্ভ। এবার দেখো এইটা হচ্ছে চীনের এরিয়া, আচ্ছা চীনের এরিয়া আর আমাদের এরিয়া, এই যে একদম দেখো বর্ডার, এই হচ্ছে বর্ডার, এই বর্ডার লাগোয়া অঞ্চলে হচ্ছে এই নামদফা টাইগার রিজার্ভটা। ওই জন্য এখান থেকে যে ন্যাশনাল হাইওয়েটা যাবে সেটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভারতের প্রতিরক্ষার দিক থেকে। দেখো নামদফা টাইগার রিজার্ভ সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে চাওলা জেলা, অরুণাচল প্রদেশে অবস্থিত। মোট 1985.23 এটা কিমি হবে, এটা কিমি উল্টো গেছে, কিমি স্কয়ার কিলোমিটার স্কয়ার ক্ষেত্রফল। এবং 1972 সালে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ঘোষিত হয়, স্যাংচুয়ারি হবে ঘোষিত হয়, এবং 1983 সালে ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ একই বছরে ঘোষিত হয় নামদফা। চলো পরের প্রশ্ন দেখে নিই। বলছে ভারতের প্রথম ইলেকট্রনিক ট্রাক স্কিম, অ্যাকচুয়ালি ট্রাক স্কিম কোন স্কিমের মধ্যে লঞ্চ করা হচ্ছে, মানে এটা একটা স্কিম, এটা একটা অন্য স্কিমের মধ্যে লঞ্চ করা হবে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী ই ড্রাইভ স্কিমের মধ্যে এই ইলেকট্রনিক ট্রাক স্কিম এটা লঞ্চ করা হবে। দেখো 11 জুলাই হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার HD কুমারাস্বামী প্রথম ভারতের ইলেকট্রনিক ট্রাক প্রোৎসাহন যোজনা চালু করে। এটা দেখো একটুখানি কারেকশন করে নেবে, এখানে ইলেকট্রিক ট্রাক প্রোৎসাহন, এখানেটা প্রোৎসাহন লিখতে হবে, ইলেকট্রিক ট্রাক প্রোৎসাহন স্কিম চালু করে। দেখো এই যোজনা অনুযায়ী ইলেকট্রিক ট্রাক এর ক্রয়ে সরকার সাবসিডি দেবে, এবং সবাইকে কিন্তু দেবে না, এটা তাদেরই দেবে যাদের আগে ডিজেল বা পেট্রোলের ট্রাক আছে বা ছিল, তাদেরই কিন্তু এই সাবসিডিটা দেওয়া হবে। এর অনেকটা কারণ আছে, অনেক রকম ভাবে ভাবতে পারে, কিন্তু এটা একটু সিকিউরিটির দিক থেকে বিচার করে গভর্নমেন্ট এটা করেছে। এই যোজনা অনুসারে ট্রাকের ক্রয়ে 9.6 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে বলে ঘোষণা করেছে গভর্নমেন্ট। দেখো পিএম ই ড্রাইভ স্কিম কি বলছে, এটা 29 সেপ্টেম্বর 2024 সালে লঞ্চ করা হয়েছে। এটার পিরিয়ড অফ টাইম হচ্ছে 24 থেকে 26 সাল হবে, এটা 24 থেকে 26 সাল পর্যন্ত। ভারতের ইভি ইলেকট্রনিক্স ভেহিকেল এর অগ্রগতির জন্য বা ইলেকট্রনিক্স ভেহিকেলস এর প্রতি মানুষের আগ্রহের জন্য কিন্তু এই পিএম ই ড্রাইভ স্কিমটা চালু করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বলছে 2026 T20 বিশ্বকাপের জন্য কোন দেশ প্রথমবার কোয়ালিফাই করেছে। দেখো এটা একসাথে কোয়ালিফাই করেছে ইতালি
ইতালি এবং নেদারল্যান্ড, এই দুটোই কিন্তু অ্যান্সার হবে। হ্যাঁ, ইতালি এবং নেদারল্যান্ড দুটোই কিন্তু কোয়ালিফাই করেছে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। দেখো এটাও 11 জুলাই হয়েছে, ইতালি এবং নেদারল্যান্ড 2026-এ টি-20 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে একসাথে। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায়, যেখানে মোট 20টা দল খেলা হবে এবং প্রায় 55টা ম্যাচ হবে। ঠিক আছে, 55টা ম্যাচ হবে। আমরা সকলেই জানি আইসিসির টি-20 যে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ হয় বা যে কোনো ওয়ার্ল্ড কাপ, সেটা আয়োজন করে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে প্রোটিন অনুসন্ধানের গতি আনার জন্য বায়োইএমইউ নামক এআই লঞ্চ করলো কোন সংস্থা? এটা হচ্ছে মাইক্রোসফট লঞ্চ করেছে। দেখো প্রোটিন অনুসন্ধান মানে বলছে আমাদের শরীরে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের গতি প্রকৃতি, প্রোটিনের গঠন, প্রকৃতির ব্যবহার, প্রোটিন সম্পর্কে জানার জন্য একটা ইমিউ নামক একটা এআই লঞ্চ করেছে, যেখানে কি কাজ করবে বলছে এটা মাইক্রোসফট লঞ্চ করেছে। এটার উদ্দেশ্য হচ্ছে প্রোটিনের বিহেভিয়ার এবং মুভমেন্টটা ট্র্যাক করা। বলছে এই পদ্ধতি, এআই পদ্ধতি প্রোটিনের লুকিয়ে থাকা ক্রিপ্টিক বাইন্ডিং পকেট, যেটা সব থেকে গোপন একটা বিষয় প্রোটিনের, সেটা খুঁজে বের করবে এবং সে থেকে প্রোটিন সম্পর্কে বিশেষ তথ্য গ্রহণ করবে। চলো পরের প্রশ্ন দেখি। 2025 সালে ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এটা ভারতের বর্ষা দেশপান্ডেকে দেওয়া হয়েছে ভারতে। এটা দেখো 11ই জুলাই মহারাষ্ট্রের বর্ষা দেশপান্ডেকে ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই অ্যাওয়ার্ডটা দুটো শ্রেণীতে দেওয়া হয়, একটা হচ্ছে ব্যক্তিগতভাবে, একটা হচ্ছে যৌথভাবে। তো ব্যক্তিগতভাবে 2025-এ যেটা, সেটা আমাদের পেয়েছে বর্ষা দেশপান্ডে, এবং যেটা যৌথ সেটা হচ্ছে যৌথ শ্রেণীতে পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ পপুলেশন। এই একটা সংস্থাকে এই যৌথ পর্যায়ের যে ইন্টারন্যাশনাল পপুলেশন অ্যাওয়ার্ড, এটা দেওয়া হয়েছে। দেখো লিঙ্গ নির্ধারণ করে গর্ভপাত, যেটা আমাদের ভারতবর্ষের একটা অনেক বড় সমস্যা ছিল কোনো এক সময়, সেটা আস্তে আস্তে কমেছে এবং সে নিয়ে এখনো কাজ চলছে। মেয়ে গর্ভ অবস্থায় লিঙ্গ নির্ধারণ করে সেটাকে যদি মেয়ে হয় গর্ভপাত করে দেয়, এই ধরনের একটা বাজে ব্যাপার ছিল, এখনো টুকটাক অল্প বিস্তার আছে এই বিষয়টা। এবং লিঙ্গ সমতার, যেটা আমরা জেন্ডার ইকুয়ালিটি মাঝে মাঝে শুনি কথাটা, যে ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষমতা সমান করতে হবে, বা এখন কম আছে সেটাকে সমান করতে হবে, বাড়াতে হবে, এই বিষয়টা বর্ষা দেশপান্ডে বিশেষভাবে কাজ করেছে। এই কাজের জন্যই তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, এটা হচ্ছে পপুলেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে 1981, এটা একটা ফান্ড, এটা স্থাপিত হয় 1981 সালে, এবং 1983 সালে ইন্দিরা গান্ধীকে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয় এবং সেখান থেকে এখনো দেওয়া চলছে। দেখো এই আমাদের বর্ষা দেশপান্ডে, এনাকে ইউনাইটেড নেশনের তরফ থেকে ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। পরের প্রশ্ন, হ্যারেলা ফেস্টিভ্যাল। হারেলা ফেস্টিভ্যাল বা হ্যারেল ফেস্টিভ্যাল কোন রাজ্যে উদযাপন করা হয়? এটা করা হয়, দেখো এটা হয় হচ্ছে হিমাচলেও হয় আবার উত্তরাখণ্ডেও হয়, অতএব এটা উত্তর হয়ে যাবে। খ আর গ দুই জায়গাতে হয়ে থাকে। এটা হচ্ছে এই ফেস্টিভ্যালটা, হ্যারেলা ফেস্টিভ্যাল, যেটা আছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে পালন করা হয়। উত্তরাখণ্ডে হুমায়ুন অঞ্চলে, হুমায়ুন অ্যাকচুয়ালি না, এটা কুমায়ুন, ওকে, কুমায়ুন অঞ্চলে এটি পালন করা হয়। 16ই জুলাই এটি পালন করা হবে, এখনো হয়নি, হবে। এটা সাধারণত এটি সাধারণত একটি ফসল উৎসব, মানে হারভেস্টিং ফেস্টিভ্যাল, যেটা হারভেস্ট ফেস্টিভ্যাল হয়। এটা হচ্ছে কৃষকদের দ্বারা উদযাপিত করা হয়, যেহেতু টসল কৃষকরা চাষ করে। এটি ভগবান শিব এবং পার্বতীর পুজো করা হয় বিভিন্ন নতুন নতুন ফল এবং নতুন নতুন ফসল দ্বারা, এবং এর থেকে আবার কি চাষবাস শুরু হয়, এই উৎসবের পর থেকে চাষ শুরু হয়। ঠিক আছে, চাষ শুরু হয়। দেখো এইভাবে একটা রিচুয়াল করা হয়, যে বিভিন্ন ফসলে সম্ভবত এটা কোনো একটা কিছুর বীজ অঙ্কুরিত হয়েছে, নতুন চারা গাছ, সেটা নিয়ে এইভাবে একটা পুজো করা হয়। পরের প্রশ্ন, ট্রেড ফ্যাসিলিয়েশন কনফারেন্স 2025 কোথায় আয়োজন করা হলো? এটা আয়োজন করা হলো নিউ দিল্লিতে।
দেখো, ভারতের বাণিজ্য সুবিধা সম্মেলন ট্রেড ফ্যাসিলিটেশন কনফারেন্স 2025 নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। তারিখ ছিল 12 জুলাই 2025, স্থান নিউ দিল্লি, ভারত। আয়োজক সংস্থা হচ্ছে সেন্ট্রাল রেভিনিউ কন্ট্রোল ল্যাবরেটরি এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, এই দুটো সংস্থা মিলে এই কনফারেন্সটা আয়োজন করেছে। মূল থিম কি ছিল? সায়েন্টিফিক এক্সিলেন্স অফ শেমলেস ট্রেড, এটা হচ্ছে এবছরের থিম ছিল। এই সম্মেলনের মূল উদ্দেশ্য কি? যেহেতু বাণিজ্যিক সম্মেলন, তো বাণিজ্যিক উন্নতি হচ্ছে সম্মেলনের মূল উৎস। দেখো, এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তো তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো, তোমাদের অনেক কাজে আসবে, নোট করে রাখো, পরবর্তীকালে পরীক্ষাতে খুব কাজে লাগবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো। কোনো সমস্যা থাকলে, কোনো কিছু সাজেশন থাকলে কমেন্ট করে জানাও, এবং যদি মনে হয় বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করা সম্ভব বা যায় তবে শেয়ার করে দেবে। আর এই ভিডিওগুলো সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস। থ্যাংক ইউ। আজকের মতন এখানে, আবার কালকে দেখা হবে।